প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আজকে অতিথি আছেন আমাদের স্টুডিওতে ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন। মতিন ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম। শোয়েব আহমদ মতিন সেক্রেটারি, সিলেট হার্ট ফাউন্ডেশন চেয়ারপারসন, বর্তমান কর্মরত অবস্থায়। ইতিপূর্বে রোটারি ক্লাব অফ জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট, জালালাবাদ গ্যাসের পাস্ট এমডি। অনেক বৈশিষ্ট্য, অনেক গুণাগুণ আছে আমার মতিন ভাইয়ের, এবং খবর বিশ্লেষণ করেন খুব সুন্দরভাবে। আজকে ওনার সুনিপুণ ভাবে শুনবো আপনার খবর বিশ্লেষণ। প্রিয় দর্শক, যথারীতি আজকে আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক উত্তর পূর্ব এবং সুরমা মিল, তিনটি পত্রিকা নিয়ে আমি শিরোনাম পড়ব। অতিথির কাছে আমরা গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ শুনব। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম। আর পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস গোয়েনঘাট, এই প্রতিষ্ঠানের সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা সাংবাদিক এম এ রহিম সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, প্রথমেই প্রথম আলো। হ্যাঁ, পত্রিকা পড়ব তার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 20 জুলাই 2026, 5 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 5 সফর 1448 খ্রিস্টি। পত্রিকার প্রথম খবর, সারাটা খবর নেই, পত্রিকা নিয়ে জড়িয়ে আছে ফুটবল খেলার খবর। ফুটবল মহোৎসবের সমাপ্তি, এখানে দর্শকের গ্যালারিতে দর্শকের উচ্ছ্বাস অবস্থায় দেখানো যাচ্ছে, ছবি সহ খবরটি এসছে। এটা নিয়ে বিশ্লেষণ আমরা শুনবো আজকে অতিথির কাছ থেকে। তার আগে দু একটা খবর আমরা পড়ে শোনাই। টানা 8 রাত ইরানে মার্কিন হামলা, পরমাণু কেন্দ্র আক্রান্ত। স্থানীয় নির্বাচনেও সেনা মোতায়েনের বিধান চাই ইসি। আমরা জানি যে খুব সম্প্রতিকালে স্থানীয় নির্বাচনগুলো হতে যাচ্ছে, এখানে ইসি সেনাবাহিনী চেয়েছে। দিল্লিতে দোভালের সঙ্গে বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার। জুলাই যোদ্ধারা কেমন আছে, গত 2 বছর আগে বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছে তার যোদ্ধাদের অবস্থার উপরে একটি প্রতিবেদন করেছে। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আরো দু একটি খবর পড়ার পর অতিথির কাছে আসবো আমরা খবর বিশ্লেষণ শোনার জন্য। খাবারের মান নিয়ে আপত্তি করায় শিক্ষার্থীকে মারধর, শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমাদের সিলেটের ঘটনা। একটি রৌপ্য ও 5টি ব্রোঞ্জ অর্জন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। এই খবর নিয়ে খুব সংক্ষিপ্ত খবর করেছে আজকে প্রথম আলো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হচ্ছে খাবারের মান নিয়ে আপত্তি করায় শিক্ষার্থীদের মারধর। কিন্তু তার আগে প্রথম পৃষ্ঠায় ফুটবলের মহা উৎসব, প্রতি 4 বছর পর পর যেতে খেলা হয়, কালকে সেই পর্দার জবনিকা হয়েছে কালকে, এবং বিভিন্ন ধরনের খেলার টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা শেষ হয়েছে। রেজাল্ট কি আমরা সকলেই জানি। তারপর আমরা এই ফুটবলের মহা উৎসবের সমাপ্তি নিয়ে, এটার প্রাপ্তি নিয়ে, এটার ফলাফল নিয়ে সব মিলিয়ে আজকে আলোচনা করবেন অতিথি। জি, আপনার কাছে আসছি। ধন্যবাদ মিলন ভাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বকাপ ফুটবল 2026 শেষ হয়েছে আজকে রাত্রে, ভোর রাত্রে 4টা 4:30টার দিকে, এবং স্পেন সঙ্গত কারণে চ্যাম্পিয়ন হয়েছে 1-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। স্পেনের দলের জন্য শুভকামনা রইল। তাদেরকে অভিনন্দন, যারা বিজেতা তাদের অভিনন্দন, আর্জেন্টিনার জন্য অভিনন্দন। তারাও রানার্স আপ হয়েছে, যোগ্যতা অনুসারে প্রত্যেকটা দলই তার খেলার মূল্য পেয়েছে। আমি সেই দিকটার দিকে যাচ্ছি না, আমি একটু অন্যদিকে আমি একটু পর্যালোচনা করব। মূলত আমার পর্যালোচনাটা হচ্ছে বাংলাদেশি দর্শক কেন্দ্রিক আলোচনাটা আমি সীমাবদ্ধ রাখতে চাই। আপনি জানেন যে এবারে বিশ্বকাপ ফুটবলে 48টা দেশ অংশগ্রহণ করেছিল, এবং 48টা দেশ 3টা দেশের ভিতরে এই ফুটবলে অংশগ্রহণ করেছে। একটা দেশ ছিল হোস্ট ছিল কানাডা, একটা ছিল মেক্সিকো, এবং একটা ছিল ইউনাইটেড স্টেটস। সুতরাং এই খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের খেলোয়াড়দেরকে কিন্তু বিশাল অঙ্কের জার্নি তাদেরকে করতে হয়েছে। বিভিন্ন জায়গাতে খেলাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং সেই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে খেলোয়াড়দের উপর প্রচন্ড ধরনের একটা চাপও কিন্তু পড়েছে।
11 জুন থেকে খেলা শুরু হয়েছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকার মধ্যে দিয়ে, এবং গতকালকে সকালে যেটা মানে আজকে সকালে যেটা স্পেন এবং আর্জেন্টিনার মাধ্যমে এই খেলাটা শেষ হলো। আমার যেটা জানতে মানে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সেই আমাদের থেকে স্পেন বা আর্জেন্টিনা বা ব্রাজিল থেকে অনেক দূরে আমাদের অবস্থা। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের ফুটবল পজিশনটাও কিন্তু খুব একটা ভালো না, সেটা খুব সম্ভবত 188 কিংবা 190 ফিফার এই পর্যায়ে আছে। এই পর্যায়ের মধ্যে আছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে জিনিস দুটা কথা আমি বলবো, যে বিশ্বকাপ ফুটবলের মাধ্যমে আমরা দুটা দেশের সাথে সম্পূর্ণ নতুন ভাবে পরিচিত হয়েছি। একটা দেশের নাম হচ্ছে ক্যাপ ভার্দেতে, যার নাম আমি প্রথম ওই খেলার সময় আমি গিয়ে শুনি। 2 নম্বর খেলার যে দেশটার নাম শুনি সেটার নাম হচ্ছে কুরাসাও। দুইটাই ল্যাটিন আমেরিকার দেশ। ক্যাপ ভার্দে সম্পর্কে বলা যায় একটা দেশের জনসংখ্যা প্রায় 6 লাখ মানুষের দেশ, আর কুরাসাও হচ্ছে 1.5 লাখ মানুষের একটা দেশ। কিন্তু এই 1.5 লাখ মানুষের একটা দেশ বা 6 লাখ মানুষের একটা দেশ বিশ্বকাপ ফুটবলে যেভাবে তারা তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে, তাতে একটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে প্রমাণিত, যে ব্যক্তিগত স্কিল, ডেডিকেশন, সিনসিয়ারিটি একটা ছোট একটা দেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে কিন্তু 20 কোটি। সেখানে 20 কোটি দেশ থেকে, দেশের মানুষ থেকে আমরা এখন পর্যন্ত এশিয়া কাপে খেলার মতো যোগ্যতাই আমরা এখন পর্যন্ত অর্জন করতে আমরা পারিনি। এটা আমাদের জন্য দুঃখজনক। প্রতি 4 বছর পর পর আমাদের দেশে খেলা আসে, আমাদের দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়। টিএসসি তে আর্জেন্টাইন রাষ্ট্রদূত গিয়ে ফুটবল খেলা দেখেন, খুব ভালো জিনিস। কিন্তু আমাদের প্রাপ্তিটা কোথায়? আমাদের প্রাপ্তি কি শুধু এই পতাকা উত্তোলন করা, নিজেদের মধ্যে সমর্থনদের নিজেদের মধ্যে বসে থাকা, এ ধরনের কিছু না। আমাদের নিট প্রাপ্তিটা যদি চিন্তা করি, তাহলে আপনি চিন্তা করেন ক্যাপ ভার্দে কিংবা কুরাসাও, দুইটা দেশের যদি কথা আমরা বলি, এই দুইটা দেশ কিন্তু বিশ্বের কাছে খুব একটা কিন্তু পরিচিত ছিল না। এই খেলার মাধ্যমে তারা তাদের যে খেলোয়াড়রা, তারা বিশ্ববাজারে তাদের নিজেদের একটা ডিমান্ড কিন্তু সৃষ্টি করতে পারবে। কারণ আপনারা জানেন যে ইউরোপীয় ফুটবল, যেখানে ক্লাব ফুটবল, ল্যাটিন আমেরিকান ক্লাব ফুটবল, এগুলো কিন্তু অত্যন্ত পয়সার খেলা। সোজা কথা, যে স্প্যানিশ ফুটবল লিগ যেটা লা লিগা, সেখানে যে পরিমাণ পয়সা খরচ হয়, সেই পয়সার সোর্সটা আসে কিন্তু খেলোয়াড়দের মাধ্যমে। সুতরাং এই যে কেপ ভার্দে এবং কুরাসাওর খেলোয়াড়রা যে লেভেলে খেললো, তারা কিন্তু একটা ইকোনমিক ভ্যালু তারা কিন্তু তাদের খেলোয়াড়দের জন্য প্রতিষ্ঠা করে গেল। এখন একটা খেলোয়াড়কে যদি কেপ ভার্দে বা কুরাসাও, যাদেরকে আমরা চিনতাম না, এখন কিন্তু ইউরোপের ক্লাবগুলো কিন্তু তাদের খেলোয়াড় গুলাকে নেওয়ার জন্য কিন্তু আগ্রহী উঠবে। যেটাকে আমরা সিম্পলি বলা যেতে পারে যে জনশক্তি যে রপ্তানি, জনশক্তি রপ্তানির একটা বড় খাত খুলে গেল তাদের ফুটবলারদের জন্য। এখানে আমি সাপ্লিমেন্টারি একটা কথা বলবো, যে বাংলাদেশের ক্রিকেট যখন বিশ্ববাজারে যখন নিজেকে উপস্থাপন করতে পারলো, তখন দেখা গেল যে বাংলাদেশের যে আজকে যারা বাংলাদেশি ক্রিকেটার, তারা কিন্তু আজকে পাকিস্তান প্রিমিয়ার লিগ, ভারতীয় প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে খেলতেছে, আর সাউথ আফ্রিকান লিগে খেলতেছে। সুতরাং তারা শুধু নিজেরা খেলতেছে না, নিজের দেশকে বিশ্বের কাছে পরিচিত করতেছে। দুইটা জিনিস, একটা জিনিস দেশকে বিশ্বের সামনে পরিচিত করতেছে, নাম্বার 2 হচ্ছে যে তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য যারা খেলোয়াড় আছে তাদের জন্য একটা উইন্ডো ওপেন করতে, সেটা হচ্ছে রোজগারের একটা পথ উন্মুক্ত। সুতরাং আমি যে কথাটা বলবো, যে আমরা সেই 1986 থেকে যখন ডিয়েগো মারাডোনা আমাদের দেশে প্রথম পরিচিত হয়, বাংলাদেশি ফুটবলটা সত্যিকার অর্থে আর্জেন্টিনা ব্রাজিলের সবচেয়ে বড় পরিচয়টা হতে 1986-এ, যখন মারাডোনা এবং রোনাল্ডো তো এখন খেলতেছে, তখন মারাডোনা ছিল। তো মারাডোনা থাকার কারণে ফুটবলটা আমাদের দেশে জনপ্রিয় 86 থেকে। কিন্তু 86 থেকে 2026, দ্যাট ইজ এ 40 ইয়ার্স জার্নি। The 40 year জার্নির পরে কিন্তু নো ইজ 30 ইয়ার জার্নি। তো 30 ইয়ার জার্নিতে আমরা তো সেই একই জায়গাতেই আমরা দাঁড়িয়ে রইলাম, সেই 188তম দেশ অথবা 190তম দেশ। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের বাংলাদেশ ফুটবলে কি বাংলাদেশ ফুটবলে আমাদের এই যে কোটি কোটি সমর্থক, এরা বাংলাদেশের ফুটবলের জন্য কি করবেন, সেটা একটা বড় জিনিস।
এবং এখানে যারা ফুটবলের সাথে যারা কনসার্ন আছেন তাদেরকে ভাবতে হবে যে দর্শকের মধ্যে যে উন্মাদনা যেটা আছে এটাকে কিভাবে কাজে লাগিয়ে, মূল জিনিসটা হচ্ছে এটাকে কাজে লাগিয়ে কোন কোন সেক্টরে আমরা ফোকাস করতে পারি এবং যেখানে দুর্বলতা আছে সেটাকে আমরা ওভারকাম। আমরা শুধু খেলা দেখলাম, আজকে খেলা শেষ হয়ে গেল, এর অর্থ এই না। কারণ 2030 বিশ্বকাপ হবে সৌদি আরবে, সুতরাং সেই সৌদি আরবকে টার্গেট করে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদেরকে কোথায় আমাদেরকে নিয়ে যাব। শুধু ফুটবল উন্মাদনা কিন্তু এখন এই জিনিসটা কিন্তু আর প্রচলিত নয়, কারণ এখন ফুটবলের মধ্যে দুটা জিনিস চলে এসেছে, একটা হচ্ছে অর্থনীতি আর একটা হচ্ছে রাজনীতি। সুতরাং এই দুইটাকে সমন্বয় যদি আমরা ঘটাতে পারি তাইলে মনে হয় এই মহা উৎসবে আমাদের যোগদান সফল হবে। অথবা আমরা সারা জীবন বসে বসে এই আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা নিজেদের মধ্যে কেওয়াস করব, তর্ক করব, বিতর্ক করব, আলটিমেটলি নেট রেজাল্ট হবে শেষ পর্যন্ত জিরো। অনেক অনেক ধন্যবাদ মতিন ভাই। আসলে ফুটবলের খেলা শেষ হলেও ফুটবল থেকে কি প্রাপ্তি, বাংলাদেশ কি পেল, বাংলাদেশের উন্মোদনা কাজে লাগলো কিনা সেই নিয়েই মোটামুটি আপনার বিশ্লেষণ হয়েছে। খেলাতে তো 48টা দেশ খেলছে, দুটি শেষমেশ দুইজন আসবে, জিতবে। এর মধ্যে যারা আসছে তারা ভালো খেলার, দুইটি দলই ভালো ছিল। আপনার ইয়েটা যেটা বলছি আজকে আপনার স্পেনের যে অবস্থান, দেশের অবস্থানটা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি অনেক কিছুই সেই দেশে এখন আছে। কিন্তু আর্জেন্টিনার কিন্তু তেমন কিছুই নাই, ফুটবল ছাড়া কিছুই নেই। এই এক ফুটবলেই তাদের সেই পরিচিতি। তো বাংলাদেশের দর্শকের আমরা একটা জরিপ করে দেখেছি বা বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া দেখেছি, বাংলাদেশের বেশিরভাগটাই ছিল আর্জেন্টিনার দিকে, অর্থাৎ মেসিকে কেন্দ্রিক আর্জেন্টিনার দিকে। সেটা হয়ে ওঠেনি, আর এটা হওয়ার কথাও না, কারণ খেলাতে এক গুণ হারবে এক গুণ জিতবে। তবে আজকে অতিথির কাছ থেকে প্রিয় দর্শক আমরা যে বিশ্লেষণটা শুনলাম, আসলে এই যেটা 30 বছর বলেছে, আরো আগে থেকে তো খেলা আছে, এই ম্যারাডোনার আগে থেকে তো খেলা ছিল, কিন্তু বাংলাদেশ অত্যন্ত এক সময় খেলাধুলার দিক দিয়ে ফুটবল জনপ্রিয় খেলা ছিল, কিন্তু সেই খেলা থেকে প্রাপ্তিটা যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে মূল কথা। খেলার এই উন্মোদনার পাশাপাশি যদি আমরা শিখতে পারি, আমরা যেন বিশ্ব দরবারে যেতে পারি, এই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকের অতিথির বক্তব্য। ধন্যবাদ আজকের অতিথিকে খেলার বিশ্লেষণের পাশাপাশি খেলার ভবিষ্যৎ নিয়ে কথাটা বলার জন্য। এখানে একটি খবর আমরা করছি যে খাবারের মান নিয়ে আপত্তি করায় শিক্ষার্থীকে মারধর, আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি ঘটেছে। এই যে অবস্থা, ছোট্টখাট্ট কিছু হলে, পান থেকে চুন খসে গেলে যে মারামারি, একজন একজনকে মেরে ফেলা, এই নিয়ে কিছু আপনি সচেতনমূলক বক্তব্য শুনতে চাই। প্রথম হচ্ছে যে খাবারের মান, দুটা জিনিস, একটা হচ্ছে খাবারের মান এবং সেটা থেকে আপত্তি। খাবারের মান, শাহজালাল বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং তার স্টুডেন্টদের জন্য খাবারের যে মান যেটা আছে সেটা অবশ্যই নির্ধারিত। সেই নির্ধারিত মানেই খাওয়াটাকে দিতে হবে, এবং সেই খাওয়াটাকে যে খাবে সেই টেবিলে খাওয়ার আগ পর্যন্ত তাকে কিন্তু কিছু স্তর অতিক্রম করে আসে। যেমন সাধারণত এই সমস্ত খাবারগুলো যারা সাপ্লাই করে হলগুলোতে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই হলে যে খাবার যেটা সেটার নজরদারি করার কিন্তু একটা দায়িত্ব থাকে। সুতরাং যাদের দায়িত্ব ছিল যে খাবারের মানটা সঠিক আছে কিনা, আমি বলবো যে তাদের এখানে একটা বড় ধরনের ব্যর্থতা তাদের রয়ে গেছে। মান সঠিক ছিল না বলেই তো আপত্তি আসছে। প্রথম মানসম্মত খাবারটা যখন একজন ছাত্রের টেবিলে যাচ্ছে, তার আগে কিন্তু অথরিটিকে এই বিষয়ে সজাগ থাকা উচিত ছিল যে খাবারের মানটা যাতে যথাযথ থাকে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। যখন চলেই গেল খাবারটা মানসম্মত ছিল না, একজন ছাত্র সেখানে তাকে আপত্তি করেছে, সুতরাং আপত্তি করলে সেখানে সমাধান তাকে মারপিট করে এটা জিনিসের সমাধান করা, এটা অত্যন্ত দুর্ভাগ্য। মারপিটের পরে কিন্তু বিশাল এরপরে আরো হবে, শুধু মারপিট নয়, কারণ এখন যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি বা দেখছি যে সেটা জিনিস হচ্ছে যে আমাদের যুব সমাজের মাঝে এক ধরনের কিন্তু সহিষ্ণুতার অভাব এবং সহিষ্ণুতার অভাব, উগ্রতা আমাদের প্রকাশ পাচ্ছে। আমরা কথায় কথায় আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, এবং উত্তেজিত হওয়ার ফলে যে খাবার দিচ্ছে তার যে লো কোয়ালিটির জিনিস ছিল সেটাও সে মানতে রাজি না। যে আপত্তি করেছে তার আপত্তি অত্যন্ত যৌক্তিক ছিল, কিন্তু সেখানে তাকে মারপিট করে তাকে দমন করা হয়েছে। আমি যেটা চিন্তা করছি যে এটা থেকে বড় ধরনের কোনো কিছু যদি ঘটে, সেটা বর্তমান প্রেক্ষাপটে, তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিন্তু কিছু নেই। আসলে ছোট ঘটনায় কিন্তু অবশ্যই। এবং সেক্ষেত্রে আমি বলবো যে যারা হলের যারা প্রভোস্ট আছেন, স্টেট প্রভোস্ট আছেন, তাদের একটা কিন্তু সুনির্দিষ্ট দায়িত্ব রয়ে গেছে এইসব বিষয়গুলোকে অ্যাড্রেস করা।
ওনারা যেহেতু জানেন, সুতরাং হসপিটাল বিশ্ববিদ্যালয় অথরিটি দ্রুত এই বিষয়গুলো সম্পর্কে সমাধানে যাবেন। ভিসি এগিয়ে আসছেন এবং উনি বলছেন 3 কার্য দিবসের মধ্যে এটার একটা সমাধান। যে এটা যেটা এটা এখানেই যদি শেষ না হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের ইয়ে হবে। এটা অনেক অনেক ধন্যবাদ আজকের অতিথি ইঞ্জিনিয়ার মতিন ভাই। আমরা জাতীয় পত্রিকাতে আসলে তেমন কোনো খবর আর নেই, একটা খবর আছে আন্তর্জাতিক একটা খবর, টানা 8 রাত ইরানে মার্কিন হামলা, পরমাণু কেন্দ্র আক্রান্ত। আমরা কি যুদ্ধ কি এইভাবেই চলবে, না এটার একটা কোনো শান্তি পরিসমাপ্তি আসবে, কি মনে করেন? আমি যেটাকে বলবো, যেখানে যুদ্ধের ব্যক্তিটা কিন্তু আমার মনে, আমি ব্যক্তিগত এটা আমার মতামত, সেটা জিনিস হচ্ছে যে ব্যক্তিগত ভাবে আমি দেখতেছি যে এটা ব্যক্তিটা বাড়তেছে। কারণ একটা জায়গাতে একটা বন্ধ ছিল, তারপরে পাকিস্তানের মাধ্যমে একটা নেগোসিয়েশনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই নেগোসিয়েশনটা ফেল মেরেছে এবং ইরান এখন সৌদি আরবকে আক্রমণ করছে। আবার সৌদি আরবের সাথে বিশেষ করে মার্কিন ঘাঁটি যেখানে যেখানে আছে, বাহরাইনে, পাকিস্তানের সৌদি আরবের সাথে একটা সামরিক চুক্তি আছে, যে সামরিক যদি সৌদি আরব আক্রান্ত হয় তাহলে পাকিস্তান সেখানে সামরিক সহায়তা প্রদান করবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যেন মধ্যপ্রাচ্য বলেন বা আমাদের এই অঞ্চলটাতে বলেন, আমার মনে হয় যুদ্ধের একটা ঘনঘটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে আল্লাহ সবাইকে ভালোভাবে থাকার তৌফিক দান করুন, সেটি আমরা বলবো। কারণ কোন যুদ্ধই কোন পৃথিবীর মানুষের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই। সেটা সর্বক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এবং তারও যদি আমরা ক্যাটাগরিক্যালি বলি, সেক্ষেত্রে হচ্ছে বয়স্ক মানুষ, মহিলারা এবং শিশুরা। বিশেষ করে শিশুদের জন্যই এই 3টা জেনারেশন সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি পরিমাণ ইউরোপে বিধবা মহিলা সৃষ্টি হয়েছিল, বিশাল। সেই মহিলার জনগ্রাফি, জনসংখ্যার সেই জনমিতিকে ঠিক করতে গিয়ে ইউরোপের অনেক দিন চলে গেছে। সুতরাং এখন যদি সেই মধ্যপ্রাচ্য জুড়ে যদি ছড়িয়ে পড়ে, আবার সেই একই জিনিসই ঘটবে। সারা বিশ্বের শান্তিকামী মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। আমরা চাই না, আপনার বক্তব্যে সেটাই ফুটে উঠেছে। সত্যিকার অর্থে শুধু ইরান আর আমেরিকার মধ্যে তো সীমাবদ্ধ নাই, ছড়িয়ে গেছে, কিন্তু এখন প্রতিবেশীরাও আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে যে বাহরাইন, কুয়েত, এগুলো আশেপাশের দেশগুলো যে মার্কিন ঘাঁটি যতগুলো আছে, স্থাপনা আছে, এগুলো এটা করতে যায় কিন্তু সেই দেশেরও ক্ষতি হয়ে যায়, সেই দেশের ক্ষতি হচ্ছে। প্রিয় দর্শক, ফুটবলের মহোৎসবের সমাপ্তি হলো, আমরা যুদ্ধের সেই সমাপ্তি চাই। এই নিয়েই প্রথম আলো জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে আমরা আসছি। স্থানীয় পত্রিকা প্রথমেই হাতে নিচ্ছি উত্তর পূর্ব, দৈনিক উত্তর পূর্ব। বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে $15 বিলিয়ন। এই যে আপনি বলেছেন অর্থনৈতিক একটা ব্যাপার আছে, খেলার পরেও এই ধরনের একটি জরিপ এসছে, হয়তো আরো আসবে। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় 5 বছরের নতুন পরিকল্পনা। জুলাই সনদ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, মির্জা ফখরুল। জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাব সহ 5 পরিবার। পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি। এগুলো হচ্ছে, দেখা যাক, এগুলো যখন একটা কিছু হয় তখন অনেক কথায় উঠে আসে, কিন্তু বাস্তবে কিন্তু সেগুলোর মুখ আর দেখা যায় না পরবর্তীতে। আর কি আমরা দেখবো ভবিষ্যতের দিকে কি চেয়ে আছি আমরা। অভিষেক অনুষ্ঠানে আবুল কাহির শামীম, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। গণভোটের রায় বাস্তবায়নে কোনো অজুহাত মানব না, জামাতে আমির। সিলেটে হাম উপসর্গে আরো 1 শিশুর মৃত্যু। বিশ্বনাথে বিধবা বয়স্ক ভাতার 5,000 আবেদন ফাইল বন্দি। সিলেটে ছাত্রলীগের 51 জনের বিরুদ্ধে মামলা। এই ছিল মোটামুটি উত্তর পূর্বের 5 মিশালি খবর, বিভিন্ন ধরনের খবর নিয়ে জেলার বিভিন্ন অংশের খবর তুলে ধরা হয়েছে। উত্তর পূর্বের শেষ পৃষ্ঠায় আরো কিছু খবর পড়ে শোনাচ্ছি। কদমতলীতে বিআরটিসির নতুন টিকিট বুকিং কাউন্টার চালু। প্রস্তুতি সভায় এহসানুল মাহবুব জুবাইর, জুলাইকে উপেক্ষা করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল। সাংবাদিক তুরাবের মৃত্যুবার্ষিকী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা। সিলেটে আইসিসির স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। ওসমানীনগরে শতবর্ষ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের দাবি, জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন।
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে, যারা নেতৃত্বে আসছে তারা ব্যবসায়ীদের কাজ করবে এই প্রত্যাশা তাদের প্রতি। রোটারি ক্লাব অফ সিলেট গ্রিন সিটির দায়িত্ব হস্তান্তর। আমরা জানি যে জুলাই আসলেই বিভিন্ন ক্লাব তার অভিষেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের অফিসিয়াল যাত্রা শুরু করে। রোটারি ক্লাব জালালাবাদ সেটা করেছে একবার প্রথম দিনেই করেছিল। তো ধারাবাহিকভাবে আজকে রোটারি ক্লাব অফ সিলেট গ্রিন সিটির দায়িত্ব হস্তান্তর। সিলেট চেম্বারে স্বাস্থ্য সেবা সচেতনমূলক কর্মসূচি কাল চেম্বারও একটি সামাজিক দায়িত্ব পালন করছে। এই ছিল পাঁচ স্পেশালি খবর। আর কিছু বিশ্লেষণ আপনার কাছে আমরা চাই যে যেহেতু রোটারি করে আসছে, পাঁচ স্পেশালি রোটারি জালালাবাদের এই রোটারি ক্লাবের যে অভিষেক গুলোর খবর আসে, এই খবরগুলো দিয়ে আমরা জনগণ কি উপকৃত হচ্ছে বা এখানে কোনো ভালো কোনো মেসেজ আছে কিনা, কিছু শিক্ষণীয় কিছু আসছে এখানে, এটা না শুধুই একটি খবরের একটি না, এটা খবরের জন্য ঠিক বলা যায় না। প্রথম জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে রোটারিতে প্রতি জুলাই মাসের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত এই 1 বছরের জন্য একজন ক্লাবের প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেন, এবং প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার পরে তিনি 1 বছরের ভিতরে তার দায়িত্ব পালন করেন। শুধু রোটারিতে ক্লাবের প্রেসিডেন্ট নয়, রোটারি পুরো একটা বডি প্রেসিডেন্ট এখানে দায়িত্ব পালন করেন, এবং তিনি তার কাজ করার জন্য মোটামুটি 1.5 বছর সময় পান তার নিজের কর্ম পরিকল্পনা স্থির করার জন্য। সুতরাং এই জিনিসটা রোটারিতে যেটা বলা হয় যে ফর্মালি দায়িত্ব হস্তান্তরটা হচ্ছে যে নতুন যে প্রেসিডেন্ট উনি দায়িত্ব গ্রহণ করেন এবং পুরাতন প্রেসিডেন্ট তার দায়িত্ব ছেড়ে দিয়ে যান। সেখানে নতুন প্রেসিডেন্ট যিনি থাকেন তাকে সাধুবাদ জানানো হয় এবং তাদের সকল বোর্ডের মেম্বারদেরকে সাধুবাদ জানানো হয়, এবং তারা যে কাজগুলো করবেন সমাজের জন্য সে বিষয়ে আমরা জানতে পারি। এবং যে প্রেসিডেন্ট বিগত হয়ে গেল, এই একটি মূল্যবান কথা আসছে যে এই প্রেসিডেন্ট এই বছর কি কাজ করবেন, এবং বিগত বছরের যে প্রেসিডেন্ট যে কাজ করেছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি যে উনি এই বছরগুলোর মধ্যে কাজটা করেছেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে আমাদের সমাজের জন্য কি উপকৃত হতে পারে, সমাজের জন্য একটা জিনিস অ্যাওয়ারনেস তো আছেই, কিন্তু তার সাথে আমি যে জিনিসটাকে আমি যোগ করব সেটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা রোটারি ক্লাবের একটা নিজস্ব ভিশন থাকে, এবং এটা তার একটা ক্লাবের একটা ভিশন থাকে, প্রেসিডেন্টের একটা ভিশন থাকে, এবং আরআই প্রেসিডেন্টের একটা ভিশন থাকে। তো আমি যে কথাটা সবসময় আমি জোর দিই সেটা জিনিস হচ্ছে যে যেই ক্লাবের যে ভিশন থাকে না কেন সেটা যেন কন্টিনিউয়েশন থাকে। একটা কন্টিনিউয়েশন যদি থাকে তাহলে সমাজের জন্য একটা ইম্প্যাক্ট আসবে। আর কন্টিনিউয়েশন যদি না থাকে তাহলে 1 বছরের জন্য আমরা একটা সেক্টরকে আমরা ফোকাস করলাম, পরের বছর দেখা গেল যে আমরা সেই ফোকাস সেক্টর থেকে সরে গিয়ে আরেকটা জায়গাতে আমরা ফোকাস করা শুরু করলাম। উদাহরণস্বরূপ বলা হয় কোন একটা প্রেসিডেন্ট হয়তো বন্ধুত্বের উপর গুরুত্ব দেন, পরের বছর প্রেসিডেন্ট গুরুত্ব দিলেন বন্ধুত্বকে না, আমি বৃক্ষরোপণকে জোর দেব। থার্ড ইয়ারের যিনি প্রেসিডেন্ট উনি বললো যে না, আমি প্রাথমিক স্বাস্থ্য সেবার উপর আমি জোর দেব। এতে হয় কি যে প্রজেক্ট গুলোর যে কন্টিনিউয়েশন, সেই কন্টিনিউয়েশন কিন্তু থাকে না এটা। এবং এবার যে রোটের যে থিম হচ্ছে সেটা যদি ক্রিয়েটিং লাস্টিং ইম্প্যাক্ট, মানে যেটা লাস্টিং করবে, এটা স্থায়ী একটা ইয়ে হবে, ওই হিসেবে যেন প্রত্যেকটা একটা যেন কন্টিনিউয়েশনটা যেন থাকে। যেমন ধরেন আমাদের ক্লাব যদি বলে রোটারি ক্লাব জালালাবাদ, আমাদের একটা পঙ্গু হাসপাতাল আছে এবং এটা কিন্তু দীর্ঘ 20 বছর ধরেই কাজ করে যাচ্ছে, এবং ক্লাবের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি ওনাদের দায়িত্ব হচ্ছে এই যে হসপিটাল যেটা আছে রোটারি যে পঙ্গু হাসপাতাল সেটার কার্যক্রমকে আরো বেগবান করা, এটাকে কিভাবে আরো মডার্ন ইকুইপমেন্ট দিয়ে সজ্জিত করা, এই সবগুলা জিনিস উনার দায়িত্ব। অনেক অনেক ধন্যবাদ মতিন ভাই। আসলে রোটারির কার্যক্রম তো সকলেই আমরা যারা রোটারি করি জানি, তারপরেও সমাজ অনেক জিনিস হয়তো জানে না। আজকে একটি ক্লাবের দায়িত্ব হস্তান্তর কেন্দ্র করে যে কথাগুলো আসলো এর মাধ্যমে সাধারণ জনগণও কিছু জানার সুযোগ হলো আর কি। আমরা উত্তর পূর্ব শেষ করে সুরমা মিল আর একটি স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। সিলেটের স্থানীয় দৈনিক সুরমা মিলের প্রথমেই একটি দুঃখজনক খবর দিয়ে তারা শুরু করেছে। সিলেটে হামি মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে, 4 মাসে ঝরে গেল 100টি ফুল। সেই ছোট ছোট শিশুদেরকে ফুলের সাথে তুলনা করে খবরটি পরিবেশন করেছেন। সিলেটের সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি কিন্তু হচ্ছে, আজকেও আমরা বৃষ্টির মধ্যেই আসছি। আমরা এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই, যেটা আমরা শুনেছিলাম যে 20 তারিখে, এটা সম্ভবত 20 তারিখে, তো সম্ভবত বলতে 20 তারিখে তো আজকে চলে আসছে আর কি। বিয়ানীবাজারে পরিবেশবাদী নাসির উদ্দিনের পাশে পরিবেশ অধিদপ্তর।
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর, 3 দফা দাবিতে বিক্ষোভ। এই খবরটি মনে হয় ওই ওই খবরটারই একই জিনিস অন্যভাবে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা জানি যে জুলাই নিয়েই যখন বছর আসে সেই সময় এটা নিয়ে খুবই লাচারা হয় এবং অনেক জিনিস হয় যেটা যে অতিরিক্ত কিছু হয়ে যায় সেখানে। তার মূল চেতনা ঠিক রাখার জন্য যতটুকু করার দরকার তার বাইরে হলেই কিন্তু এই ধরনের খবরগুলো আসে, সেটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি ইমরান চৌধুরী। মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখতে চান শহীদ সাংবাদিক তুরাবের মা। এই ছিল খুব স্বল্প খবর দিয়ে সুমমের শেষ করেছে তাদের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আরো কিছু খবর। ভাঙ্গনে বিলীন সড়ক বাঁক, ঝুঁকিতে নদী তীরের বসতি। মৌলিবাজারের একটি অবস্থা। এটা কি মনে হচ্ছে না যে যে নদীর আশেপাশে তছনছ করে দিয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিলল বিরল প্রজাতির পাখি কালো মথুরার। হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জঙ্গলের কথা বলা হয়েছে। উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে, শাম্মী আক্তার এমপি। সিলেটের হবিগঞ্জ এলাকার উনি জকিগঞ্জ কানাইঘাটের দায়িত্ব, ওই সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি। ভাঙ্গনে এটা আমরা পড়েছি, এটা নবীগঞ্জে কাবিটা ও টিআর প্রকল্পে 4টি কাজে অস্বাভাবিক বরাদ্দ, ভুয়া প্রকল্প নিয়ে তোলপাড়। অর্থাৎ একটা কিছু করা হবে সেখানেও ভুয়া প্রকল্প হচ্ছে। অধিকার প্রতিষ্ঠায় 25 জুলাই 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করুন। বিশ্বনাথে নিয়ন্ত্রণ হারে যাত্রীবাসী বাস গাছের সঙ্গে ধাক্কা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন। বিশ্লেষণ করুন আপনার কাছে। প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে 2 যুবক আটক। বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে বেতকোনাবাসীর, সুনামগঞ্জের বেতকোনাবাসী শান্তিগঞ্জের এলাকার। এই ছিল মোটামুটি বিভিন্ন ধরনের খবর নিয়ে সিলেটের শহরের বাইরে সুনামগঞ্জ, বিশ্বনাথ নিয়ে অনেক খবর এসছে। বৃষ্টি হলেই তো শুধু বেতকোনাবাসী না, সব জায়গায় তো দুর্ভোগ হয়। তা আমরা অন্যদিকে যাই। বিশেষ করে এই যে ভাঙ্গনের যে দৃশ্যটা আমরা দেখছি, ধলাই পানিতে নামতে নতুন দুর্যোগ, ভাঙ্গনে বিলীন সড়ক পার, ঝুঁকিতে নদী তীরের বসতি। এই খবরগুলো আমরা কতদিন শুনবো? আর আদৌ কি আমরা একটা প্রশ্নটা হচ্ছে খুব জটিল। প্রথমত হচ্ছে যে আমাদের দেশটা হচ্ছে একটা ভাটির দেশ। আমাদের দেশে 2টা জায়গা থেকে পানি আসে। প্রথম হচ্ছে আমাদের লোকাল যে বৃষ্টিপাত, যেটাকে আমরা মৌসুমী বায়ু বলি, সেটার থেকে একটা বৃষ্টিপাত আসে, এবং আরেকটা হচ্ছে উজানের যে পানি, যেটা যখন নেমে আসে তখন আমাদের দেশে এই বন্যাগুলা সৃষ্টি হয়, এবং এখনো বৃষ্টি হচ্ছে। এবং বাংলাদেশের অলরেডি একটা অঞ্চল, যেমন আমরা ধরতে পারি চিটাগং অঞ্চল, কিন্তু মারাত্মকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সিলেট অঞ্চলও যে সেই বন্যার বাইরে আছে তা কিন্তু বলা যায় না। এখন নদী তার গতিপথ পরিবর্তন করবে, সেটা স্বাভাবিক, এটা হতেই পারে। এখন যে আমাদের যে সক্ষমতার আলোকে চিন্তা করতে হবে যে এই ধরনের ভাঙন আসলে রোধ করা আমরা কতটুকু আমরা করতে পারবো, কারণ বিষয়টার সাথে বড় ধরনের আর্থিক একটা সংশ্লিষ্টতা জড়িত আছে। এই যে নদী যে ভাঙন, যেটা আপনি যেটা বললেন, এখন সরকারের দৃষ্টিতে যখন যায়, তখন ধলাইয়ের পানি নদী ভাঙন বা একটা পার্টিকুলার একটা সেগমেন্ট অফ জায়গা থেকে গভর্নমেন্ট ফোকাস করে সবসময় যে জায়গাটাতে ম্যাক্সিমাম, যেখানে আমার বেনিফিট যেখানে আসবে, সেই জায়গাগুলোকে গভর্নমেন্ট কিন্তু প্রায়োরিটাইজ করে। যেহেতু আমাদের সামর্থ্যটা কম, সুতরাং গভর্নমেন্ট প্রথমে চিন্তা করে যে আমার কোন স্থাপনাগুলোকে রক্ষা করলে আমাদের জন্য সেটা ভালো হবে, সেটাই টেকসই কিছু করার দরকার। টেকসই তো করার অনেক সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে তো আর্থিক দেওয়া হয়, তারপরে অনিয়ম হয়ে অংশই চলে যায় অনিয়মের মধ্যে। এটা এই সমস্ত নদী ভাঙন থেকে যে নদী ভাঙনের ক্ষেত্রে যেটা করা হয়, সেটা জিনিস হচ্ছে যে স্যান্ড সিমেন্ট ব্যাগ ফেলা হয়, কংক্রিটের ব্লক ফেলে এই ভাঙন গুলাকে রোধ করার চেষ্টা করা হয়।
শোরিং এর মতো বিষয় আছে। আমি আরেকটি খবর পড়ার সময় বলছিলাম, একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উদ্বোধন, এটা আমাদের সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে এটা হয়েছে। তো এই ব্যাপারে আমরা কি শিখি যে সামরিক মহড়া অন্য দেশের সেনাবাহিনীদের সাথে করাটা, এটা আমি সত্যিকার অর্থে পুরোপুরি এই জিনিসটা আমারও বোধগম্য নয়। আপনার এই ব্যাপারে কি বলার আছে? এটা হচ্ছে দুইটা দেশের সাথে যে সামরিক বাহিনীর যে যৌথ মহড়া, এটা বিশ্বের সব দেশের মধ্যে এটা প্রচলিত। শুধু সামরিক বাহিনী নয়, সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইভেন 10টা দেশ, 12টা দেশ, এই ধরনের মিলিয়েও কিন্তু সামরিক মহড়া গুলো হয়। এই মহড়াগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই দেশের সেনাবাহিনীরা যে লেভেলে কাজ করতেছে এবং তাদের যে দক্ষতা যে লেভেলে আছে, সেটা যখন আমরা এক্সারসাইজ করি তখন আমরা শিখতে পারি যে তারা দুইটা দেশে এখানে শুধু দক্ষতার এক্সচেঞ্জ, এটা দক্ষতার এক্সচেঞ্জ, এবং শুধু দক্ষতার এক্সচেঞ্জ না, আমরা নিজেরাও তো তাত্ত্বিক ভাবে কিছু জিনিস আমরা জানি বা প্রশিক্ষণ থাকে, কিন্তু সত্যিকার অর্থে সেটা আমরা প্রয়োগ করি না। সুতরাং একটা বিদেশি একটা প্রতিষ্ঠানের সাথে আমরা প্রয়োগ করি, তখন আমরা যে কতটুকু জ্ঞান অর্জন করেছি সেটাকে কিন্তু একটা মূল্যায়ন করা সম্ভব হয়। নিজেদের মধ্যে মূল্যায়ন না করে এটা আমরা আন্তর্জাতিক ভাবে আরেকটা দেশের সাথে করে আমরা মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অবস্থাটা কোন জায়গায়। ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ। আসলে এটা দেশের জন্য ভালো হয়, এবং যারা আসে, যারা প্রশিক্ষিত সেনাবাহিনী যারা আসে, আমাদের এক্সচেঞ্জের কারণে আমাদের দেশের জন্য সেটা ভালো হয় বলে আমরা আজকের বক্তব্য থেকে আপনার বেরিয়ে আসছে কথাটি। এই ছোট্ট খবর, যেহেতু সচরাচরই ঘটে যাচ্ছে ঘটনাগুলো, একটু ইয়ার জন্য, সচেতন করার জন্য এই খবরটা কি, বিশ্বনাথে নিয়ন্ত্রণের যাত্রীবাহী বাস কাছের সঙ্গে ধাক্কা, কেন এইরকম হয়? এখানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছ চলার ক্ষেত্রে প্রথম আমি যেটা বলবো, প্রথম হচ্ছে যে সিলেটে এই অঞ্চলে এখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে বৃষ্টিপাত যেহেতু হচ্ছে, সুতরাং চালকদেরকে এই ক্ষেত্রে প্রথমেই তাদেরকে সতর্ক হওয়া উচিত। এটা হচ্ছে নাম্বার 1 মেসেজ। 2 নম্বর মেসেজ হচ্ছে যে একজন যিনি গাড়ি চালান তার মাথায় এই জিনিসটা রাখতে হবে যে ওনার হাতে অন্তত মিনিমাম 30টা লোকের জীবন ওনার হাতে। সুতরাং ওনার মাঝে যদি এই মানবিক গুণাবলীর যদি কাজ না করে, তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতে থাকে। যখন চালক নিজেকে একজন ভিকটিম হিসেবে চিন্তা করবে, তখনই কিন্তু এই জিনিসটা করা বন্ধ হবে। কিন্তু আমাদের দেশে যে জিনিসটার অভাব, সেটা জিনিস হচ্ছে যে উপযুক্ত ড্রাইভার নেই, প্রশিক্ষিত ড্রাইভার নেই। আমরা আনাড়ি লোকের কাছে আমরা গাড়ি তুলে দিচ্ছি এবং নজরদারি নেই, এবং সেই নজরদারির কারণে এই দুর্ঘটনা ঘটছে। আমার মনে হয় যে যেটা ঘটেছে দুর্ঘটনা, এটা সম্ভবত বর্ষা যদি কারণে যে ব্রেক ফেল ধরনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এবং এটা যে এই যে বর্ষার সময় যেটা বললাম যে চালানোর সময় সতর্ক হওয়া উচিত। এটা এই জন্য মূলত, আসলে একজন মারা গেছে বা দুইজন মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই শুধু খবর না, এটা তো ঘটনাটা ঘটেই গেছে, কিন্তু এটা কেন হচ্ছে এই নিয়ে যদি সচেতনতা থাকে, নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে, নিয়ন্ত্রিত অবস্থায় যেহেতু বৃষ্টির দিন, সেভাবে চলা উচিত হিসাবেই সাংবাদিকরা তখন তুলে ধরেন একটা জিনিস, সেটা কিন্তু ওই ঘটনাই শুধু জানার জন্য নয়, পরবর্তী যদি ঘটনা না ঘটে সেটাই হোক। এই পত্রিকাতে প্রকাশিত এই খবরের বিশ্লেষণের মধ্যে দিয়ে যারা গাড়ি চালায়, চালক যারা, তারা একটু সচেতন হবেন, তাহলে এই ধরনের বিশেষ করে দুর্ঘটনা থেকে হয়তো আমরা কিছুটা হলেও রেহাই পাবো। সময় আর এগিয়ে দিচ্ছে না মতিন ভাই। প্রিয় দর্শক, আসলে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা খবরটা পড়লাম এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা শেষ করছি। আসলে সড়ক দুর্ঘটনা প্রায়শই হয়ে থাকে, কিন্তু বৃষ্টির দিন বিশেষ করে এই খবরটাকে একটু হাইলাইট করার এই উদ্দেশ্য যে বৃষ্টির দিন যেহেতু রাস্তাঘাট পিছলা থাকে, গাড়ি নিয়ন্ত্রণ যাতে হারিয়ে প্রাণ না হয়। আর একটা সুন্দর কথা বলেছেন আপনি, একটি গাড়ির একজন চালক 30টা মানুষের জীবন, 30 থেকে 40টা মানুষের জীবন নিয়ে তখন গাড়িটা ছাড়ে, তখন তাদের আরো একটু সজাগ সচেতন হওয়ার দরকার। এই জন্য এই খবরগুলো পরিবেশন হয়। এই খবরের মধ্য দিয়ে গাড়ি চালকেরা সচেতনতা আসবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে, এবং মৃত্যু হার এবং দুর্ঘটনার হার যাতে কমে যায় সে আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আগামীকালকে আবার এই সময় দেখা হবে। আজকে আমাদের অনুষ্ঠানে সম্প্রচারে সহযোগিতা করলেন পিআই নিগ্রো ফার্ম। পিআই নিগ্রো ফার্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।